হাই, আজকে আমরা স্বদেশ সভ্যতা বিশ্ব এই বইটির 6 নম্বর চ্যাপ্টার সাম্রাজ্যবাদ ও রাষ্ট্রীয় ঐক্য যুগ এই চ্যাপ্টারটা আলোচনা স্টার্ট করব। কিছু কিছু পার্টে চলবে। ঠিক আছে, প্রথমে বলি এই চ্যাপ্টার মেন টপিকসগুলো কী কী আছে। এই চ্যাপ্টার মেন টপিকস আছে মগধের রাজ্য শক্তি উত্থানটা কী করে হয়েছিল, মগধের উত্থান কী করে হয়েছিল, মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, প্রিয়দর্শী অশোক, ভারতে বৈদেশিক আক্রমণ, মৌর্যোত্তর যুগ, বৈদেশিক আক্রমণ, মৌর্যোত্তর যুগ। ঠিক আছে, কুষাণ সাম্রাজ্য, প্রথম কনিষ্ক, সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, এইগুলোই। অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য অর্থাৎ আপনার ষোড়শ মহাজন পদ থেকে শুরু করে গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত টোটালটাই এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, যেটা আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। তো প্রথমেই রাজ্য শক্তি উত্থানটা কীভাবে হয়েছিল সেটা একটু বেসিকটা বোঝা যাক। দেখো, এই সময়টা হচ্ছে খ্রিস্টীয় পূর্ব ষষ্ঠম শতকের, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সময়। এই সময়টা বুদ্ধদেব এবং মহাবীরের ধর্ম প্রচারের সময় একদিকে, আরেকদিকে এই সময়টা হচ্ছে কি রাজ্য শক্তি উত্থানের সময়। অর্থাৎ একদিকে রাজ্য শক্তি উত্থান হচ্ছে। রাজ্য শক্তি উত্থানটা কেমন করে হচ্ছে? কারণ মানুষ এই সময়টাতে যাযাবর বৃত্তি ত্যাগ করে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করছে এবং ধীরে ধীরে সেইখানে পরিবার, গ্রাম ধীরে ধীরে বসবাস করতে করতে কী করে তুলছে? স্থায়ী জনপদ গড়ে তুলছে। কী করে? না, প্রথমে পরিবার থেকে গ্রাম, গ্রাম থেকে জনপদ, এরভাবে তারা স্থায়ী জনপদ তারা গড়ে তুলছে। ঠিক আছে, তো কেন এটা হচ্ছে? কারণটা হচ্ছে ওই সময় মানুষ কিন্তু ভালো করে আবিষ্কার করে ফেলেছিল যে খাদ্য উৎপাদনের প্রক্রিয়া তারা আবিষ্কার করে ফেলেছিল এবং কৃষিকাজের সাথে তারা অনেক বেশি পরিমাণে যুক্ত হয়ে গেছিল। তো বেশি পরিমাণে কৃষিকাজের সাথে যুক্ত হওয়ার কারণে তারা আর যাযাবর বৃত্তি তাদেরকে পালন করতে হতো না। ঠিক আছে, কারণ তাদেরকে খাদ্য সঞ্চয় আর করতে হতো না, তার খাদ্যটা প্রোডাকশন অর্থাৎ খাদ্য উৎপাদন করার প্রক্রিয়া তারা শিখে গেছে, তার খাদ্য প্রক্রিয়া করছে এবং কৃষিকাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে তারা এক জায়গাতে থাকতে থাকতে কী হচ্ছে? পরিবার তৈরি হচ্ছে, গ্রাম তৈরি হচ্ছে, গ্রাম থেকে জনপদ, জনপদ থেকে রাষ্ট্র, এরকম করে তৈরি হচ্ছে। তো এই সময় তাহলে রাজ্য শক্তি উত্থান মানে হচ্ছে কি, এই যে জনশক্তিগুলো, জনপদগুলো যে তৈরি হচ্ছে, জনপদগুলোর আস্তে আস্তে যখন একটা জায়গায় জনপদ তৈরি হলো তখন সেই জনপদের বিকাশ হচ্ছে, আস্তে আস্তে তাদের বিকাশ হচ্ছে। এবার যত বিকাশ হচ্ছে তারা তাদের যে এরিয়া, তাদের অঞ্চল, সেগুলোও তারা আস্তে আস্তে বিকাশ হচ্ছে। এবং যখনই অনেকগুলো জনপদ তৈরি হয় এবং একটা জনপদ ডেভেলপমেন্ট করছে, তার দিকে আরেকটা জনপদ ডেভেলপমেন্ট করছে, তো এই সময়টাতে কী হচ্ছে? একে অপরের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতার সময় তৈরি হচ্ছে। তাহলে জনপদ তৈরি হচ্ছে এবং জনপদের বিকাশ হচ্ছে এবং বিকাশের সাথে সাথে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়ার জন্যে কী হচ্ছে? কোনো একটা জনপদ সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। তো এই সময় অনেকগুলো জনপদ তৈরি হয়েছিল, 16টা জনপদের কথা উল্লেখ আছে। কোথা থেকে জানতে পারছি আমরা এগুলো? একটু আগেই বলেছিলাম খ্রিস্টপূর্ব ষষ্ঠম শতকের সময়, এটা মহাবীর ও গৌতম বুদ্ধের ধর্ম প্রচারকালের সময়। তো এই সময়টাতে তারা বৌদ্ধ জাতক অঙ্গোত্তর নিকায়া আর জৈন ভগবতী সূত্র আর হিন্দু পুরাণ, এই সব জায়গা থেকে তারা 16টা মহাজনপদের তারা নাম জানতে পেরেছে। ঠিক আছে, তো কী 16টা মহাজনপদ? এটা হচ্ছে কাশী, বারাণসী, কৌশল এই অঙ্গ পূর্ব বিহার, মগধ দক্ষিণ বিহার, কাশী বারাণসী, কৌশল অযোধ্যা, ব্রিজি উত্তর বিহার, মল্ল গোরখপুর, চেদি বুন্দেলখণ্ড, বৎস এলাহাবাদ, কুরু দিল্লি, পাঞ্চাল বেরলি বৃন্দায়ন অঞ্চল, মৎস্য জয়পুর, সুরসেন মথুরাম, অসমক গোদাবরী উপত্যকা, অবন্তী মালব, গান্ধার, পেশোয়া রাওয়ালপিন্ডি আর তম্বুজ পশ্চিম কাশ্মীর, এই জায়গাগুলি উত্থান। এটা ম্যাপে আমরা খুব সুন্দর করে দেখতে পাই ম্যাপটাতে। তো ম্যাপটাতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে যে এখানে দেখো ম্যাপটাতে মেন যে জায়গা, এগুলো নিচ থেকে আমরা দেখে যাই। ম্যাপটার নিচ থেকে যদি দেখি তাহলে এই জায়গা দেখো প্রথমে একদম দক্ষিণে দিকে গোদাবরী পর্যন্ত, তাহলে এখানে দেখছি গোদাবরী নদের উপত্যকা পর্যন্ত বলতে গেলে এই অঞ্চলটা গোদাবরী নদীর উপত্যকা অসমক। ঠিক আছে, অসমকই বলতে গেলে একদম শেষ লাস্ট পর্যায়ে বলা যেতে পারে। তারপরে এগুলো তো তারপরে এদিকে চলে যাও চেদি, অবন্তী, মগধটা দক্ষিণ বিহার বললাম। ঠিক আছে, অঙ্গ পূর্ব বিহার। ঠিক আছে, অঙ্গ
ব্রিজি, বৈশালী, হ্যাঁ, চম্পা, রাজগৃহ, এই যে রাজগৃহ তো হচ্ছে মগধের ক্যাপিটাল রাজগৃহ, কাশী, বারাণসী, বৎস, কৌশল, ঠিক আছে, তো কুরু, মৎস্য, সুরসেন। তাহলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন একদম কোথা থেকে, একদম টপ, একদম কম্বোজ, গান্ধার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা জনপদগুলো গান্ধার থেকে গোদাবরী নদের উপত্যকা অসমক পর্যন্ত বিস্তৃত। এই যে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গাতে এই ষোড়শ মহাজনপদ বা জনপদগুলো তৈরি হচ্ছে। তার মধ্যে সবার থেকে শক্তিশালী একটা জনপদ তৈরি হয়েছে, যেটা হচ্ছে মগধ। মগধ খুব শক্তিশালী জনপদে পরিণত হয় এবং সে কি করে না, সে কী করে তৈরি হয় না, সে রাজ্য বিস্তার এবং আরও অনেক রকমভাবে সে শক্তিশালী হয়ে ওঠে মগধ। তো সেটাই আমরা এখন জানবো যে মগধের উত্থানটা কী করে হয় এবং মগধের যে বংশগুলো, সে এক একটার পর এক একটা বংশ সেটা কী করে থাকে, সেইটাই আমরা আলোচনা করব। মগধের উত্থান কোন সময়টাতে না, বুদ্ধের সময়কে। তো মগধের হর্ষঙ্ক ডাইনাস্টি বা হর্ষঙ্ক বংশের বিম্বিসার প্রথম সিংহাসনে আরোহণ করেন বিম্বিসার। তো বিম্বিসার কার সমসাময়িক ছিল? বুদ্ধদেবের সমসাময়িক ছিল। বুদ্ধদেবের সমসাময়িক হর্ষঙ্ক বংশে রাজা বিম্বিসার সিংহাসনে আরোহণ করেন 545 খ্রিস্টপূর্বাব্দ বা 545 খ্রিস্টপূর্বাব্দ বা 545 বিসিতে সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে, এই আরোহণ করার সাথে সাথে মগধের শক্তি বৃদ্ধি পেতে থাকে, মগধের শক্তি এবং মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। তিনি কি উপাধি নিয়েছিল? শ্রেণিক উপাধি নিয়েছিল। শ্রেণিক উপাধি ধারণ করে সিংহাসনে বসছিল। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তিনি কোন উপাধি ধারণ করেছিল? শ্রেণিক উপাধি ধারণ করেছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন বিম্বিসার কার সমসাময়িক ছিল? না, বুদ্ধদেবের সমসাময়িক ছিল। বুদ্ধদেবের সমসাময়িক ছিল বিম্বিসার এবং সে মগধের হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার সিংহাসনে আরোহণ করেছিল 545 বিসিতে এবং শ্রেণিক উপাধি ধারণ করে। প্রথমে সে রাজ্য বিস্তার করে যুদ্ধ জয়ের মাধ্যমে। অঙ্গরাজা ব্রহ্মদত্তকে সে হারিয়ে অঙ্গরাজ্য সে দখল করে নেয়। ঠিক আছে, আর অঙ্গটা দখল করা তার পক্ষে খুবই দরকারি ছিল। কারণটা হচ্ছে একদিকে হচ্ছে অঙ্গ খুবই সমৃদ্ধশালী রাজ্য ছিল, আর সবার থেকে বড় ব্যাপারটা হচ্ছে অঙ্গের মধ্যে একটা বন্দর ছিল, সেটা হচ্ছে চম্পা বন্দর। এই চম্পা বন্দরটা খুবই গুরুত্বপূর্ণ বন্দর ছিল মগধের কাছে। কারণ এই চম্পা বন্দরের মাধ্যমে তার বাণিজ্যটা তারা হতো সমুদ্রে। এই জন্যে এই যে অন্তর্ভুক্ত চম্পা যে বন্দরটা রয়েছে, এই চম্পা বন্দরটা খুব গুরুত্বপূর্ণ। এই চম্পা বন্দরের জন্য তাদের মেন রাজ্য জয় করা বা অঙ্গকে জয় করা মগধের পক্ষে খুবই দরকারি ছিল এই চম্পা বন্দরটির জন্য। তো চম্পা বন্দরটি মগধের সামুদ্রিক এবং অন্তর্বাণিজ্য চলত। ঠিক আছে, ডক্টর ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে অঙ্গরাজ্য জয়ের মাধ্যমে এই যে মগধের যে রাজ্য বিস্তারের সূচনাটা চলতে থাকে এবং সেটা শেষ হয় অশোকের কলিঙ্গ বিজয়ের পর। তার পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ কলিঙ্গ বিজয় পর্যন্ত কন্টিনিউয়াসলি রাজ্য বিস্তার মগধের এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। ঠিক আছে, বিম্বিসার শুধুমাত্র যে রাজ্য জয়ের মাধ্যমেই তার সাম্রাজ্য বিস্তার করেছিল তা নয়, বিম্বিসার কিন্তু ম্যাট্রিমোনিয়াল রিলেশনস বা বৈবাহিক সূত্রর মাধ্যমেও কিন্তু তার রাজ্য বিস্তার করেছিল, অর্থাৎ বিবাহ সূত্রের মাধ্যমে সে রাজ্য বিস্তার করেছিল। সে কী করেছিল? কৌশল রাজ প্রসেনজিতের বোন কৌশলা দেবীকে সে বিবাহ করে 1 নাম্বার। 2 নাম্বার সে কী করে, এবং যখন একে বিয়ে করে তখন সে কি কাশী গ্রামটা সে কিন্তু যৌতুকে লাভ করে। ঠিক আছে, তারপরে সে কী করে? তারপরে সে বৈশালীর লিচ্ছবী রাজকন্যা চেলনাকে বিয়ে করে 2 নাম্বার। 3 নাম্বার সে কী করে? বিদেহ রাজকন্যা বাসবীকে বিয়ে করে। তারপরে মদ্র রাজকন্যা ক্ষেমাকে বিয়ে করে। তাহলে এইভাবে দেখতে পাওয়া যাচ্ছে 4টা, অর্থাৎ কৌশলা দেবীকে বিয়ে করার মাধ্যমে সে কৌশলের সাথে তার সম্পর্ক ভালো হয়ে গেল এবং তার সাথে সাথে কী হয়ে গেলো, সে কাশী গ্রামটাকে লাভ করলো এবং কাশী গ্রামটাকে লাভ করার সাথে 1 লক্ষ স্বর্ণমুদ্রা, সে কি 1 লক্ষ মুদ্রা সে রাজস্ব পেত। এটা তার পক্ষে খুবই একটা লাভকর হয়ে গেল। তারপরে সে কী করলো? বৈশালীর লিচ্ছবী রাজকন্যা চেলনাকে বিয়ে করলো। তার ফলে কী হলো? বৈশালীর সাথে তার সম্পর্ক খুব ভালো হয়ে গেল। বিদেহ রাজকন্যা বাসবীকে সে বিয়ে করে, তারপরে কী হলো? বিদেহের সাথে তার সম্পর্ক ভালো হয়ে গেল। মদ্র রাজকন্যা ক্ষেমার সাথে বিয়ে করলো, তাহলে কি মদ্র রাজ্যের সাথেও তার সম্পর্ক ভালো হয়ে গেল। এবং তাহলে কী হচ্ছে, আস্তে আস্তে দেখো এই বিনা যুদ্ধের মাধ্যমে কিন্তু শুধুমাত্র বৈবাহিক সূত্রের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে সব যেগুলো প্রতিবেশী যে জনপদগুলো সেগুলো ছিল বা রাজ্যগুলো ছিল তৈরি হয়েছিল, সেটা অটোমেটিক্যালি কী হচ্ছে, তার রাজ্যের অধীনে বা চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কৌশল। ঠিক আছে, তো
তিনি প্রথম কি করেন, ক্যাপিটালটাকে ট্রান্সফার করেন কোথা থেকে না গ্রিপব্রজ থেকে ক্যাপিটালটাকে রাজগৃহতে ট্রান্সফার করেছিল। কেন? রাজগৃহ অনেক বেশি সুরক্ষা ছিল, অনেক বেশি সুরক্ষিত ছিল। গ্রিপব্রজের থেকে এটা প্রথম তার ক্যাপিটাল ট্রান্সফার, এরপর আরও ক্যাপিটাল ট্রান্সফার করে হয়েছিল, কিন্তু প্রথম মনে রাখতে হবে। আর গ্রিপব্রজ থেকে রাজগৃহে ক্যাপিটাল ট্রান্সফার করেছিল কে? এই কোশ্চেনটা খুবই আসে। এই কোশ্চেনটা হচ্ছে রাজা বিম্বিসার করেছিল। ঠিক আছে, রাজা বিম্বিসার থেকে আমরা কী জানতে পেরেছি? রাজা এখন পর্যন্ত জানতে পারলাম রাজা বিম্বিসার ছিল বুদ্ধদেবের সমসাময়িক। রাজা বিম্বিসার ছিল শ্রেণিক উপাধি ধারণ করে সিংহাসন আরোহণ করেছিল, 540 BC-তে আরোহণ করেছিল। তিনি 4টি রাজ্যের যে রাজকন্যাদের সাথে বিবাহ করে এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্কের আবদ্ধের মাধ্যমে 4টি রাজ্যের সাথে খুব ভালো সম্পর্ক স্থাপন করেছিল। তিনি প্রথম ক্যাপিটাল ট্রান্সফার করেছিল গ্রিপব্রজ থেকে রাজগৃহতে ক্যাপিটাল বা রাজধানী স্থানান্তরিত করেছিল। তিনি খুব সুদক্ষ একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং বিম্বিসারই ভারতীয় রাজাদের মধ্যে প্রথম বিম্বিসারই কিন্তু প্রথম দক্ষ শাসন ব্যবস্থা গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং স্থাপন করেছিলেন। ঠিক আছে, এই হচ্ছে আমার বিম্বিসারের সম্পর্কে। হ্যাঁ, ঠিক আছে। এবারে বিম্বিসারের পর বিম্বিসারের পুত্র অজাতশত্রু সিংহাসনে আরোহণ করেন, কিন্তু এখানে একটা ঘটনা রয়েছে। ঘটনাটা হচ্ছে কি, তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন অজাতশত্রু। অজাতশত্রু সিংহাসনে বসে কী করে না, পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসে তত 493 খ্রিস্টপূর্বাব্দ বা 493 BC-তে অজাতশত্রু। ঠিক আছে, তো অজাতশত্রু যখন সিংহাসনে বসেন তখন সেই একটা উপাধি ধারণ করেন, সেই উপাধিটা হচ্ছে কুনিক উপাধি ধারণ করে পিতা বিম্বিসারকে হত্যা করে কুনিক উপাধি ধারণ করে অজাতশত্রু সিংহাসনে বসে 493 BC-তে 493 BC-তে। ঠিক আছে, এবারে যখনই তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন, স্বাভাবিকভাবেই তার পিতা বিম্বিসারের সাথে যাদের যেসব রাজ্যগুলোর সম্পর্ক ভালো ছিল তাদের সাথে তার সম্পর্কটা খারাপ হবে। অজাতশত্রু স্বাভাবিক ঘটনা, ঠিক সেটাই হয়েছে। প্রসেনজিতের সাথে তার যুদ্ধ শুরু হয়ে গেল। এর প্রসেনজিতের সাথে যখন অজাতশত্রু যুদ্ধ শুরু হয়, যুদ্ধ স্বাভাবিকভাবে এটা কিন্তু হওয়ার কথাই ছিল, হয়েছে। এবং তারপরে কী ছিল, কাশী গ্রামটাকে সে নিয়ে নিল। কিন্তু এখানে কি করলো অজাতশত্রু, কি করলো এখানে একটা খুব বুদ্ধিমানের মতো কাজ করলো। অজাতশত্রু কি করলো, প্রসেনজিতের কন্যা প্রসেনজিতের কন্যা ভজিরা কুমারীর সঙ্গে বিবাহ করে নিল। যখনই তার সাথে বিবাহ করলো তখনই কি হলো, অটোমেটিক্যালি তাহলে কী হলো, সে তার যে কাশী গ্রামটা যেটা প্রসেনজিৎ নিয়ে নিয়েছিল, সেই কাশী গ্রামটাকে সে ফেরত পেয়ে গেল এবং অটোমেটিক্যালি সম্পর্কটা ভালো হয়ে গেল কৌশলের সাথে। এবার ঠিক বৈশালীর লিচ্ছবির সাথেও তার একই রকম, যেহেতু সে বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছে, তাহলে কি হচ্ছে, বৈশালীর যে রাজকন্যা যাকে বিয়ে করেছিলেন বিম্বিসার, চেল্লেনা, তাহলে তার যে সন্তান, তার সন্তানদের সাথে অজাতশত্রুর একটা যুদ্ধের শুরু হয় এবং যুদ্ধের ফলে যুদ্ধ শুরু হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার, এটা হওয়ার কথাই ছিল এবং ওটা হলো। তো এর ফলে কি হলো, কিন্তু এই জায়গাতে অজাতশত্রু কিন্তু জয়লাভ করলো অনেক কষ্টের পর, সেটা পরে জানতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা তো একটা কারণ, এই কারণ ছাড়া আরেকটা কারণ ছিল, যে কারণটা বলা হচ্ছে যুদ্ধের অন্যতম কারণ বা প্রধান কারণ, সেটা বলা হচ্ছে যে বুদ্ধজাতক অনুসারে যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে যে লিচ্ছবির সাথে যুদ্ধের প্রধান কারণটা হচ্ছে, সেটা হচ্ছে গঙ্গার উপরে একটি বন্দর এবং একটি সোনার খনি। এই গঙ্গার উপরে একটি বন্দর এবং সোনার খনির যে অধিকার, সেই অধিকার নিয়ে বোমাত্র ভাইদের সাথে তারা একটা যুদ্ধ বাঁধে এবং যুদ্ধের ফলে সে লিচ্ছবির সাথে যুদ্ধে সে অবতীর্ণ হয়। তো অজাতশত্রুর মূল লক্ষ্য ছিল কিন্তু এই বন্দর এবং সোনার খনিটাকে দখল করা। ঠিক আছে, গঙ্গার উত্তর উপকূলে, যেটা ছিল গঙ্গার উত্তর উপকূলে, তো এটাকে দখল করা ছিল মূল। কিন্তু কি হলো, এই লিচ্ছবির সাথে এই অজাতশত্রুর সাথে যুদ্ধ করার জন্য লিচ্ছবি একা থাকেনি। লিচ্ছবির সাথে মল্ল, ব্রিজিশ 36টি গণরাজ্য লিচ্ছবির পক্ষে শান্তি জোট গঠন করলো এবং অজাতশত্রুর বিরুদ্ধে বা মগধের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। এই যুদ্ধটা অনেক দিন ধরে চলতে থাকলো, প্রায় দীর্ঘ 16 বছর ধরে যুদ্ধ হলো এবং দীর্ঘ 16 বছর যুদ্ধের পর তিনি কিন্তু বৈশালী রাজ্য কিন্তু দখল করে ফেললেন অজাতশত্রু কিন্তু বৈশালী রাজ্যটা পুনরায় দখল করেছেন। তাহলে এই বৈশালী রাজ্যটাকে দখল করার জন্য তাকে এত কষ্ট করতে হয়েছিল, কিন্তু তার বাবা পিতা বিম্বিসার কিন্তু সেটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে খুব সহজেই কিন্তু সেটা শান্তি সম্পর্ক কিন্তু বজায় রাখতে পেরেছিল। ঠিক আছে, এটাকেই বলে নীতি। তিনি কৌশলও জয় করলো,
কোশল, অর্থাৎ কোশল তো জয় হয়েছিল, কারণটা হচ্ছে কিন্তু কোশলের যে রাজা প্রসেনজিৎ তার যে কন্যা ভজিরা কুমারীকে তিনি বিবাহ করেছেন। তো বিবাহ করার ফলে কোশলের সাথে সম্পর্কটা তো ভালো হয়ে গেল, তো কোশলের তো এমনিতেই জয়লাভ হলো। তাহলে দেখতে পাওয়া গেল যাদের সাথে সমস্যাটা, তাহলে মেন হচ্ছে বৈশালীর সাথে সমস্যা আর কৌশলের সাথে সমস্যা। তাহলে কৌশলের সাথে সমস্যাও মিটলো, বৈশালীর সাথে সমস্যাও মিটলো। বৈশালীর সাথে দীর্ঘ 16 বছরের যুদ্ধের পর সমস্যা মিটলো, আর কৌশলের সাথে তার কন্যাকে বিবাহ করার মতো সমস্যাটা মিটলো। তাহলে অজাতশত্রু সিংহাসনে বসার পর তাহলে দেখতে পাওয়া গেল সেই যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছিল, এবং যেটা বিম্বিসারেরই ছিল সেটাই তার হাত থেকে চলে যাচ্ছিল, এবং সেটাকে তিনি পুনরুদ্ধার করলেন। তার মানে এটাই দেখতে পাওয়া গেল। এবং এবার এই এবার ক্রমাগত এই যুদ্ধ জয়ের ফলে কী হচ্ছে, তিনি একাধিপত্য তো স্থাপন করতে পারলেন। সমগ্র পূর্ব ভারতে মগধের একাধিপত্য কিন্তু প্রতিষ্ঠিত হলো এই যুদ্ধ জয়লাভের পর। তারা সমগ্র পূর্ব ভারতের একাধিপত্য সেটা স্থাপিত হলো পুনরায়, যেটা বিম্বিসার আমলে ছিল, এই পুনরায় সেটা স্থাপন হলো অজাতশত্রু। এবার অজাতশত্রুর পর থেকে তার পুত্র উদয়ী বা উদয়ভদ্র সিংহাসন আরোহণ করলেন। ঠিক আছে, কততে না 459 বিসি, 459 বিসি বা 469 খ্রিস্টপূর্বাব্দতে। আচ্ছা, গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র যে নামক একটা স্থান রয়েছে, সেই পাটলিপুত্রে সে কী করলো, রাজধানী স্থানান্তরিত করলো। তাহলে রাজধানী স্থানান্তরের ব্যাপারটা দেখি। তাহলে বিম্বিসার রাজধানী স্থানান্তর করেছিল কি গিরিব্রজ থেকে রাজগৃহ। তার পুত্র কিছু করেনি, অজাতশত্রু কিছু করেনি, কিন্তু অজাতশত্রুর পুত্র উদয়ী বা উদয়ভদ্র কী করলো, রাজগৃহ থেকে তার ক্যাপিটাল বা রাজধানী স্থানান্তরিত করলো পাটলিপুত্রতে। ঠিক আছে, পাটলিপুত্র অনেক বেশি উন্নত ছিল রাজগৃহের তুলনায়, সেই জন্য পাটলিপুত্র স্থানান্তরিত করলো। তিনি রাজধানী স্থানান্তরিত করেন। পরে পাটলিপুত্র ভারতের রাজধানী গৌরব অর্জন করলো। ঠিক আছে, তার আমলে অবন্তীর সঙ্গে মগধের দীর্ঘস্থায়ী যুদ্ধ চলছিল। এবারে অবন্তীর সাথে কিন্তু বিম্বিসারের সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল, কিন্তু সেই সম্পর্কটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং তার আমলে অর্থাৎ উদয়ী বা উদয়ভদ্রের আমলে অবন্তীর সঙ্গে একটা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ কিন্তু চলছিল। উদয়ের পর অনিরুদ্ধ, মুন্ড এবং নাগদশক, এই পরপর 3টি দুর্বল রাজা সিংহাসনে বসে, কিন্তু সেরকমভাবে কোনো কিছুই করতে পারেনি। তবে এখানে যেটা বলা হয় বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী 3জনেই কিন্তু পিতৃহন্তা ছিল, অর্থাৎ 3জনেই কিন্তু পিতাকে হত্যা করেছিল। ঠিক আছে, এবারে 430 খ্রিস্টাব্দ শেষ হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশক সিংহাসনে বসেন। নাগদশক 430 খ্রিস্টাব্দে, 430 খ্রিস্টাব্দে হর্ষঙ্ক বংশের শেষ শাসক নাগদশক সিংহাসনে বসেন 430 খ্রিস্টাব্দে। এই নাগদশককে কিন্তু হত্যা করলো, কে হত্যা করলো, তার সভাসদ শিশুনাগ। শিশুনাগ কী করলো, নাগদশককে হত্যা করলো। নাগদশককে হত্যা করে মগধের সিংহাসনে আরোহণ করলেন, অর্থাৎ মগধের সিংহাসনে বসে গেল। ঠিক আছে, তাহলে মগধের সিংহাসনে এবার কে বসে গেল, শিশুনাগ যখন বসলে তার মানে কি আর হর্ষঙ্ক ডাইনেস্টি চলবে না। তা শিশুনাগ যখন বসে গেল সিংহাসনে, তার মানে কি তার বংশ চলবে, তার বংশ মানে নাগ বংশ, তার মানে নাগ বংশ স্টার্ট হলো। তাহলে শিশুনাগ বংশ বা নাগ বংশ স্টার্ট হলো। ঠিক আছে, তাহলে নাগ ডাইনেস্টি, তাহলে হর্ষঙ্ক ডাইনেস্টির পর আমরা কি দেখতে পেলাম, নাগ ডাইনেস্টি আসলো। ঠিক আছে, এবার সিংহাসনে বসলো। তাহলে মগধের শিশুনাগের বংশের রাজত্ব শুরু হয়। সিংহাসনে বসে তিনি প্রথমে কী করলো, গিরিব্রজ ও পরে বৈশালীদের রাজধানী স্থানান্তরিত করলো। তার মানে আমরা কি দেখতে পেলাম, রাজধানী প্রথমে বিম্বিসারের আমলে স্থানান্তরিত হয়েছিল গিরিব্রজ থেকে রাজগৃহ, তারপরে উদয়ী বা উদয়ভদ্র কী করলো, রাজগৃহ থেকে ক্যাপিটালটাকে বা রাজধানী থেকে স্থানান্তরিত করলো পাটলিপুত্রে। ঠিক আছে, শিশুনাগ কী করলো, নাগদশক হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে হত্যা করে তার সিংহাসন আরোহণ করলেন, এবং আরোহণ করার পর তিনি কিন্তু পাটলিপুত্র দিকে তার রাজধানীকে কিন্তু বৈশালীতে ট্রান্সফার করলো। কী করে না, বৈশালী থেকে প্রথমে গিরিব্রজতে ট্রান্সফার করলো, গিরিব্রজের পর থেকে তিনি বৈশালীতে ট্রান্সফার করলো। তার মানে ফাইনালি নাগ ডাইনাস্টিতে দেখতে পাওয়া গেল যে মগধের কিন্তু ক্যাপিটাল বৈশালীতে হলো, ফাইনালি বৈশালীতে। ঠিক আছে, তাহলে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত হলো। অবন্তী রাজ্য জয়লাভ করলো। অবন্তী রাজ্যের সঙ্গে কিন্তু সমস্যা ছিল কার আমলে, না হর্ষঙ্ক ডাইনাস্টির শেষ উদয়ভদ্রের আমল থেকে দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ অবলুপ্ত হয়েছিল, মানে যুদ্ধে তারা নির্লিপ্ত হয়ে গেছিলো। ঠিক আছে, দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ চলছিল অবন্তীর সাথে। তার মানে অবন্তীর সাথে মগধের সম্পর্কটা ঠিকঠাক চলছিল না হর্ষঙ্ক ডাইনেস্টির শেষ সময়টাতে বা উদয়ভদ্রের টাইমটাতে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শিশুনাগ শুরুতে বা নাগ ডাইনেস্টির প্রথমে শিশুনাগ আরোহণ করেন, তার সময়টাতে কি হচ্ছে, এই অবন্তী রাজ্য তিনি কিন্তু জয় করে ফেললেন। তার মানে অবন্তীর সাথে যে দীর্ঘস্থায়ী যুদ্ধ সমাপ্ত হলো, এবং সমাপ্তির ফলে অবন্তী রাজ্য কার আন্ডারে চলে গেল, আবার কিন্তু মগধের আন্ডারে কিন্তু চলে গেল। তাহলে কি দেখতে পাওয়া গেল, মগধের শক্তি এবং আয়তন বৃদ্ধি করলো এইভাবে।
ঠিক আছে। তাহলে সম্ভবত তিনি বৎস রাজ্যও জয় করলো। তাহলে শিশুনাগ বৎস রাজ্য কিন্তু হটসঙ্গের ডাইনেস্টি কিন্তু বৎস রাজ্য কিন্তু তারা জয়লাভ করেনি, তারা নাগ ডাইনেস্টিতে বৎস রাজ্য তারা জয়লাভ হয়েছে। ঠিক আছে, তারা বৎস রাজ্য জয় করলো। তার আমলে মগধ উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়। তার আমলে, কার আমলে? শিশুনাগ, অর্থাৎ শিশুনাগ আমলে, অর্থাৎ নাগ ডাইনেস্টি শিশুনাগের আমলে কি হয়? নাগ ডাইনেস্টি শিশুনাগের আমলে মগধ উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ। এবারে তার আমলে কি হলো? তাহলে শিশুনাগ বা নাগ ডাইনেস্টি শিশুনাগের আমলে দেখতে পাওয়া যায় যে মগধ উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্যতে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা। এবারে তাহলে শিশুনাগ মৃত্যু, এবার শিশুনাগের মৃত্যু হলো। শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশক বা কাকবর্ণ সিংহাসনে বসলো। তো শিশুনাগ, নাগ ডাইনেস্টির প্রথম রাজা কি? শিশুনাগ। তো শিশুনাগের মৃত্যুর পর আর জায়গাতে সিংহাসনে কি বসলো? তার পুত্র কালাশক বা কাকবর্ণ সিংহাসনে বসলো। এবার তিনি কি করলেন? পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তরিত করলো। তাহলে দেখো সিরিজটা দেখো, তাহলে কি হলো? তাহলে বৈশালীতে ছিল, হ্যাঁ, গ্রীবরাজ্য থেকে বৈশালীতে রাজধানী ট্রান্সফার করেছিল কি? শিশুনাগ। ঠিক আছে, শিশুনাগ। এবার শিশুনাগের পর শিশুনাগের পুত্র কালাশোক বা কাকবর্ণ সিংহাসনে বসলেন, এবং সিংহাসনে বসানোর পর তিনি কী করলেন? আবার পাটলিপুত্রে তার রাজধানীকে ট্রান্সফার করে দিল। ঠিক আছে, এটা তার মানে দেখতে পাওয়া যাচ্ছে মগধের কিন্তু রাজধানী কিন্তু ক্রমাগত কিন্তু পরিবর্তন হচ্ছে। তারা প্রথম থেকেই বলছি, তার কার আমলে পরিবর্তন হলে? একটা বিম্বিসারের পর পরিবর্তন হলো উদয়পুত্র বা উদয়ভদ্রের আমলে, তারপর শিশুনাগের আমলে, তারপরে আবার শিশুনাগের পর তার কালাশোকের আমলে কিন্তু স্থানান্তরিত হলো, আবার রাজধানী স্থানান্তরিত হলো কোথায়? না, পাটলিপুত্রতে। এবার কালাশোক বা কাকবর্ণকে হত্যা করে দিল। কে হত্যা করলো? না, মহাপদ্মনন্দ। এবং মহাপদ্মনন্দ হত্যা করলো কালাশোক বা কাকবর্ণকে হত্যা করলো, এবং হত্যা করে তার সিংহাসনে বসলো। তার মানে এইবারে কি হচ্ছে? নাগ ডাইনেস্টি শেষ। তার নাগ ডাইনেস্টি শেষ হলো। নাগ ডাইনেস্টি পরে নন্দ ডাইনেস্টি স্টার্ট হবে। মহাপদ্মনন্দ কোন ডাইনেস্টি স্টার্ট করবে? নন্দ ডাইনেস্টি। ঠিক আছে, এবারে মহাপদ্মনন্দ ছিল বিখ্যাত নন্দ বংশের প্রতিষ্ঠাতা। নন্দবংশ সত্যিই কিন্তু খুব বিখ্যাত ছিল। ঠিক আছে, কারণ নন্দবংশের আমলে বা নন্দবংশের টাইমটাতে মগধ কিন্তু সত্যিকারই খুব একটা ভালো জায়গাতে উচ্চতায় পৌঁছতে পেরেছে। তোমরা দেখতে পাবে। দেখো, মহাপদ্মনন্দ ছিলেন বিখ্যাত নন্দবংশের প্রতিষ্ঠাতা। পুরাণ ও জৈন ও বৌদ্ধ শাস্ত্র পাঠে, পুরাণ, জৈন ও বৌদ্ধ শাস্ত্রগ্রন্থে তাকে নিচবংশ বা শূদ্র বলা হয়েছে, কিন্তু পুরাণের মতে তিনি কিন্তু অনেকগুলো রাজা কিন্তু জয়লাভ করেছে, অনেকগুলো রাজ্য জয়লাভ করেছে। কী কী? ইক্ষ্বাকু, ঠিক আছে, পাঞ্চাল, কলিঙ্গ, অসমক, কাশী, কুরু, সুরসেন, মিথিলা প্রভৃতি রাজ্য তিনি ধ্বংস করে, এবং ধ্বংস করে সমগ্র উত্তর ভারতে মগধের আধিপত্য কিন্তু সে বিস্তার করে। তার মানে এখান থেকে বুঝতে পারা যে নন্দ ডাইনেস্টির যে প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ কিন্তু খুবই একটা মানে কুর টাইপের বা খুবই অত্যাচারী একটা রাজা ছিল, এবং সে কী করলো? প্রচণ্ড পরিমাণে মানে অত্যাচারের মাধ্যমে সে কিন্তু বিভিন্ন রাজ্যগুলো কিন্তু সে দখল করলো। কী কী? ইক্ষ্বাকু, পাঞ্জাব। এবারে মহাপদ্ম ছিল খুবই অত্যাচারী রাজ্য, সেটা আমি বুঝতে পারছি। মহাপদ্মনন্দ কিন্তু খুবই অত্যাচারী যে একজন রাজা ছিলেন। এবারে সে কী করলো? অনেকগুলো রাজ্যকে সে ধ্বংস করে সমগ্র উত্তর ভারতে থেকে আধিপত্য কিন্তু প্রতিষ্ঠিত করলো। ঠিক আছে, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার সমগ্র উত্তর ভারতে কিন্তু তার আধিপত্য কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে তার আধিপত্য কোথা থেকে কোথায় সেটা যদি আমরা দেখি, তাহলে সমগ্র দক্ষিণ গোদাবরী পর্যন্ত তার আধিপত্য বিস্তৃত ছিল। ঠিক আছে, সম্ভবত তার দক্ষিণে গোদাবরী পর্যন্ত সেই আধিপত্যটা কিন্তু বিস্তৃত করেছিল। আমরা দেখেছিলাম ষোড়শ মহাজন পদের কিন্তু লাস্ট যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা অসমক যেটা হচ্ছে গোদাবরী নদীর উপত্যকার তীরেই অসমকটা ছিল, ততদূর পর্যন্ত কিন্তু সেটা বিস্তার করেন। কারণ এখানে দেখা যায় অসমক সে জয়লাভ করেছে। তো অসমক জয়লাভ করেছে মানে গোদাবরী নদীর উপত্যকা। তো গোদাবরী নদীর উপত্যকা পর্যন্ত সে কিন্তু সমস্ত রাজ্য কিন্তু সে দখল করে নিয়েছে। বলতে গেলে মহাপদ্মনন্দের আমলে কিন্তু সমগ্র ভারতে একচ্ছত্র এক রাজ্য বা একচ্ছত্র যে অধিকার সেটা কিন্তু নন্দ ডাইনেস্টির মহাপদ্মনন্দ কিন্তু স্থাপন করেছিল। কারণ মহাপদ্মনন্দের পূর্বে আর কোনো ভারতীয় নরপতি এত বড় সাম্রাজ্যের অধীশ্বর হতে পারেনি। মহাপদ্মনন্দই কিন্তু প্রথম ভারতীয় নরপতি যে এত বড় সাম্রাজ্যের অধীশ্বর হতে পেরেছে। পুরাণে তাকে একরাট, তাহলে অনেকগুলো উপাধি সে পুরাণে পেয়েছে। কী কী উপাধি? একরাট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। একরাট, একচ্ছত্র সম্রাট, সর্বান্তক, এই সব উপাধিগুলো কিন্তু মহাপদ্মনন্দ পেয়েছিল। এগুলো আসে কিন্তু পরীক্ষাতে, এগুলো আসে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তাই কী কী? একরাট উপাধি কে পেয়েছিল? মহাপদ্মনন্দ। একচ্ছত্র সম্রাট মহাপদ্মনন্দ। সর্বখাণ্ডত্ব
ত্বক এগুলো হচ্ছে মহাপদ্ম নন্দ, বা সকল ক্ষত্রিয় রাজাদের উচ্ছেদকারী। কারণ সে সর্বক্ষত্রান্তক এই যে উপাধিটা পেয়েছিল কিসের জন্য পেয়েছিল না, সকল ক্ষত্রিয় রাজ্যের রাজাদের উচ্ছেদ করার জন্য। সর্বক্ষত্রিয় ছেতা এই যে উপাধিটা, সর্বক্ষত্রিয় ছেতা এই উপাধিটা পেয়েছিল সমস্ত ক্ষত্রিয় রাজাদেরকে উচ্ছেদ করার জন্যে এইটা পেয়েছিল। তো তাকে পুরাণে তুলনা করা হয়, কার সাথে তুলনা করে, দ্বিতীয় পরশুরাম হিসাবে তুলনা করা হয়ে থাকে, অর্থাৎ পরশুরামের সাথে তুলনা করা হয়ে থাকে। কারণ দেখতে পাওয়া যে মহাপদ্মনন্দ যতগুলো ক্ষত্রিয় রাজা আছে সমস্ত ক্ষত্রিয় রাজার রাজ্যগুলোকে সে ধ্বংস করে বা সমস্ত ক্ষত্রিয় রাজাদেরকে সে পরাজিত করে সে একচ্ছত্র একটা আধিপত্য স্থাপন করতে পেরেছিল। সেই জন্য তাদেরকে কী বলা হচ্ছে, সর্বক্ষত্রিয়ন ছেতা এই উপাধি তাকে দেওয়া হয়েছিল, বা সর্বক্ষত্রান্তক এই উপাধি সে পেয়েছিল। এবং তাকে দ্বিতীয় পরশুরাম বলা হচ্ছে কিসের জন্য, কারণ পরশুরাম আমরা জানি পরশুরামও সমস্ত ক্ষত্রিয়দেরকে উচ্ছেদ করেছিল। ডক্টর রাধামুকুট মুখোপাধ্যায়ের মতে মহাপদ্মনন্দ ছিলেন উত্তর ভারতের মহান এবং ঐতিহাসিক সম্রাট প্রথম। ঠিক আছে, মহাপদ্মের পর তার 8 পুত্র পরপর মগধের সিংহাসনে বসে, এবং এই বংশের শেষ রাজা ধননন্দ এক সুবিশাল সাম্রাজ্য ও শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন। তো মগধ ডাইনাস্টি সবার থেকে ফ্লোরিস্ট বা সমৃদ্ধ হয়েছিল, বা সবার থেকে সমৃদ্ধ হয়েছিল কার আমলে, মহাপদ্মনন্দের আমলে, এবং সেটা ভোগ করেছিল কে, ধননন্দ যখন সিংহাসনে বসে তখন এই নন্দ ডাইনাস্টি এক বিশাল সেনাবাহিনীর অধিপতি। তার সেনাবাহিনীর জন্য কিন্তু বৈদেশিক আক্রমণ কিন্তু ভয় পেয়ে যেত। বলতে গেলে গ্রিক ঐতিহাসিকদের মতে আলেকজান্ডার নাকি তার এই যে বীর বিশ্বজিৎ আলেকজান্ডার সেনাদল, মগধের সেনাদল এর উপর আক্রমণ হানতে সাহস পায়নি। এত বিশাল সেনাদল ছিল যে গ্রিক বীর আলেকজান্ডার পর্যন্ত কিন্তু মগধের সেনাবাহিনীকে দেখে কিন্তু ভয় পেয়ে গেছিলো। এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো তার সেনাবাহিনীর মধ্যে কী ছিল না, তার সেনাবাহিনীর মধ্যে ছিল 20,000 অশ্বরোহী, আর 20,000 অশ্বরোহী ছিল, 2 লক্ষ পদাতিক ছিল, 2,000 রথ ছিল, 3,000 রণহস্তি ছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এটা বিশাল সেনাবাহিনী, একটা 20,000 অশ্বারোহী, ঠিক আছে, 2 লক্ষ পদাতিক, 2,000 রথবাহিনী, 3,000 হস্তি বাহিনী, রণহস্তি বাহিনী, তাহলে একটা বিশাল বড় একটা সেনাবাহিনীর অধিপতি ছিল এই মগধ ডাইনাস্টি। তাহলে এই সামরিক এই যে বিশাল সামরিক বল, এই বিশাল সামরিক বলের ভয়েই কিন্তু গ্রিক বীর আলেকজান্ডার বিশ্ব জয় করতে বেরিয়েছিল, সে কিন্তু ভারতবর্ষকে কিন্তু জয়লাভ করতে পারেনি। সে ভয় পেয়ে চলে গেছিলো। কিসের জন্য না, এত বিশাল সেনাবাহিনী দেখেই সে ভয় পেয়ে চলে গেছিলো। ঠিক আছে, আক্রমণ করতে সাহস হয়নি। বিশাল সামরিক কিন্তু ব্যয় নির্বাহের জন্য, তো এত বিশাল সেনাবাহিনী তো এখন খরচা তো প্রচুর হবে। তাহলে এত বিশাল সামরিক কিন্তু বাহিনী ব্যয় নির্বাহের জন্য ধনানন্দ জনসাধারণের উপর প্রভূত কর চাপিয়ে ঘৃণার পাত্রে পরিণত হতেন। ঠিক আছে, কারণ সত্যিকারে এত বড় যদি সেনাবাহিনীকে তো চালনা করার জন্য তো প্রচুর রাজস্ব চায়, তাহলে কী হচ্ছে, প্রজাদের উপর প্রচুর সে কী করতো, কর ব্যবস্থা প্রচুর কঠিন করেছিল এবং প্রচুর কর আদায় করতো। ঠিক আছে, এই সময় কী হচ্ছে, কৈটিল্য নামে এক কূটনীতিজ্ঞর জন্ম হয়, আসেন মগধে, এবং সে কী করে, হ্যাঁ, এই যে ব্রাহ্মণ কূটনীতিজ্ঞ কৈটিল্য বা বিষ্ণুগুপ্ত, এই যে এই ব্রাহ্মণের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য কী করে, ধনানন্দকে পরাজিত করে মগধ সিংহাসনে মৌর্য বংশকে প্রতিষ্ঠিত করে। তাহলে এত বিশাল বড় নন্দ ডাইনাস্টি এবং এত সেনাবাহিনীর অধিপতি ধনানন্দ, মহাপদ্মনন্দের উত্তরাধিকারী সূত্রে পাওয়া ধনানন্দ, সে কিন্তু সেটাকে রক্ষা করতে পারেনি। কেন? কারণ সে প্রচণ্ড অত্যাচারী ছিল এবং তার প্রজা তার অত্যাচারে প্রচণ্ড ত্রস্ত ছিল। তো সেই জন্যে এই নন্দ ডাইনাস্টির পর চন্দ্রগুপ্ত মৌর্য, কৈটিল্য এক ব্রাহ্মণ, কৈটিল্য বিষ্ণুগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সাহায্যতায় নন্দ ডাইনাস্টিকে ধ্বংস করে এবং ধনানন্দকে পরাজিত করে মৌর্য ডাইনাস্টি কিন্তু স্থাপন করে। এখন একটা প্রশ্ন আসবে, এই মগধের উত্থান যে হয়েছিল সেই উত্থানের কারণ কী ছিল? আর্যাবর্তের রাজনৈতিক প্রাধান্য লাভের সংগ্রামে মগধের সাফল্য অর্জনের কোনো আকস্মিক বা দৈবিক ঘটনা কিন্তু ছিল না। ঠিক আছে, অর্থাৎ কোনো দৈবিক ঘটনা বা আকস্মিক ঘটনা ছিল না যে মগধ সাফল্য পেয়েছিল। ঠিক আছে, তার পিছনে অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো শাসক কিন্তু এটাকে আস্তে আস্তে সমৃদ্ধ করেছিল। 1 নম্বর হচ্ছে বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দ, এদের মতো সমর কুশলী ও উদ্যমী নেতৃবৃন্দই কিন্তু এই মগধকে কিন্তু সেই জায়গাতে পৌঁছেছিল। ঠিক
ঠিক আছে। তো এদের যে তারপরে কি আপনি কৈটিল্য, রাধাগুপ্ত, ব্যাসকর মতে ভারত বিখ্যাত কূটনীতিক বিশারদ মন্ত্রীদের ভূমিকায় কোনো ক্রমে উপেক্ষা কিন্তু করা চলবে না। রাজন্য বর্গের ব্যক্তিগত কুশলতা সর্বাংশে ব্যর্থ হতো যদি না মগধের ভৌগোলিক অবস্থান অনুকূল হতো। এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। শুধুমাত্র এই রণকুশলী যে এরা ছিল তাই নয়, আমাদের ভৌগোলিক অবস্থানটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, কীরকম ভৌগোলিক অবস্থান দেখো, মগধের ভৌগোলিক অবস্থান দেখো, গঙ্গা, সোন, চম্পা প্রভৃতি নদী বেষ্টিত মগধ ছিল অতি সুরক্ষিত। ঠিক আছে, তাহলে মগধ খুব সুরক্ষিত ছিল এই নদীগুলোর জন্যে। মগধের প্রথম রাজধানী রাজগৃহ 5টি পাহাড় দ্বারা বেষ্টিত। তাহলে রাজগৃহ খুবই সুরক্ষিত ছিল। কেন? কারণ 5টি পাহাড় দ্বারা যে বেষ্টিত ছিল, খুবই নিরাপদ ছিল। গঙ্গা, সোন, গণ্ডক নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্র কার্যত দুর্ভেদ্য ছিল। ঠিক আছে, পাটলিপুত্র ছিল একটি জলদুর্গ বিশেষ। ঠিক আছে, এবং সেই যুগে এই নগরটিকে আদৌ অধিকার করা সহজসাধ্য ছিল না। ঠিক আছে, চতুর্দিকে নদী থাকায় শত্রু দ্বারা পাটলিপুত্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদমই ছিল না। ঠিক আছে, খুবই কম ছিল। যেহেতু নদীপথ ধরেই মগধের সেনাবাহিনী অবাধে চতুর্দিকে চলাফেরা করতে পারে, তাই মগধের পূর্বাঞ্চলে ছিল হস্তি সংকুল ঘন অরণ্য। এইটা একটা সবথেকে বড় ব্যাপার। মগধের উত্তরাঞ্চলে কী ছিল? পূর্বাঞ্চলে হস্তি সংকুল ঘন অরণ্য ছিল। এই অরণ্য ভেদ করে শত্রুপক্ষে মগধ আক্রমণ করা দুঃসাধ্য ব্যাপার ছিল। ঠিক আছে, এই অরণ্য থেকে হস্তি সংগ্রহ করে নন্দরাজারা বিশাল রণহস্তি বাহিনী গড়ে তুলেছিল। ঠিক আছে, গঙ্গা নদী ছিল মগধের হৃৎপিণ্ড। গঙ্গা এবং অন্যান্য নদীগুলো মগধকে উর্বরা সুফলা করেছিল। তার মানে এখান থেকে প্রচুর তারা অর্থাৎ প্রচুর কৃষিকাজটা খুব সুন্দর হতো। সেই নিয়ে কোনো সমস্যা ছিল না। নদীর উপর একচ্ছত্র আধিপত্যের ফলে প্রতিবেশী রাজ্যগুলোকে নিয়ন্ত্রণে রাখা মগধের পক্ষে খুবই সহজতর হয়েছিল। এই নদীগুলির মাধ্যমে মগধের বৈদেশিক বাণিজ্য চলত। তাহলে খনিজ সম্পদে পূর্ব মগধ, লোহার খনিগুলি ছিল পূর্ব মগধে, মানে বিহার যেটাকে বলা হচ্ছে। তাহলে যে খনিগুলো ছিল যেটা মগধের সামরিক শক্তিকে সাহায্য করতো। তাহলে সেই এতগুলো কারণ যদি বিচার করা যায়, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে মগধ খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গাতে। এবারে মৌর্য, এই মৌর্য ডাইনাস্টি নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করব।